সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো এখানে তোমাদের পূর্ণমান থাকছে 50 নম্বর, ঠিক আছে, লিখিত পরীক্ষার, এটা ফাইনাল পরীক্ষা তোমাদের 50 নম্বরে নেওয়া হবে। সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে এবং এই পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এই কোশ্চেন এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে প্রথমে 8টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। পরের দাগে কী দেওয়া আছে, 81 ভাগ 100 সমান। এখানে দেওয়া আছে 3টি অপশান দেওয়া আছে। তো 81কে 100 দিয়ে ভাগ করলে কী হবে, কত হবে? তো 81কে তোমরা 100 দিয়ে ভাগ করবে, তাহলে বুঝতে পারো কত হবে। দেখো 81কে যদি আমরা এই 100 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 81 লিখবে। তারপর এখানে দেখো 81কে তো 100 দিয়ে ভাগ যায় না, তো প্রথমে দশমিক দিতে হবে, তারপর এখানে শূন্য নিতে হবে। যদি 8 দিয়ে দাও কত হবে, 8 দিয়ে দিলে 100কে ভাগ করলে কত হবে, 800 হবে। তাহলে এখানে 800 লিখবো। এবার যদি বিয়োগ করা হয় শূন্য নেমে যাবে এবং 1 নেমে যাবে, আর বাঁ দিকে দুটোই 8, তো বাঁয়ে শূন্য বসে না। এবার দশমিক দেওয়া আছে, তার জন্য আমরা একটা শূন্য নিয়ে নেব। তারপর কী করবে, 1 দিয়ে দেবে। তো 1 দিয়ে দিলে কী হবে, 100 হচ্ছে, মিলে যাচ্ছে, অত কত হচ্ছে 0.81, অর্থাৎ দশমিকের আগে আমরা একটা শূন্য দিয়ে নিতে পারি। তো 0.81 এটা আমাদের সঠিক উত্তর হবে। এটা হচ্ছে 0.81, ঠিক আছে। এবং ভাগ না করে তোমরা কিন্তু এটাকে করতে পারো সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিটা কি, এটা হচ্ছে দেখো এখানে আমাদের কি করতে হবে, 81কে ভাগ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে। 81কে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে যদি আমরা কোনো সংখ্যাকে 10, 100, 1000 বা 10,000, অর্থাৎ 1-এর পাশে যদি অনেক শূন্য থাকে, তো সেরকম কোনো সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে কি হয়, এই যতগুলো শূন্য থাকে দশমিক বিন্দু ততগুলো বাঁ দিকে সরে যাবে, বাঁ দিকে সরে আসবে। যেহেতু এখানে 81 তো দশমিক সংখ্যা নয়, তো দশমিক সংখ্যা নয় মানে তার শেষে দশমিক আছে ধরে নিতে হবে। তো বাঁ দিকে সরে আসলে 2 ঘর সরে আসবে, দুটো শূন্য আছে মানে 2 ঘর, মানে এইখানে দশমিকটা হবে এবং এখানে আমরা শূন্য দিয়ে নিতে পারি। এবার যদি এখানে ধরে নাও 8.1 থাকতো এখানটায়, তাহলে দশমিক বিন্দুটা কোথায় হতো, তাহলে দশমিক বিন্দু যেহেতু এখানটা দেওয়া আছে, তো দশমিক বিন্দু আরও 2 ঘর সরে আসতো। 2 ঘর মানে বাঁ দিকে তো একটা শুধুমাত্র 8 আছে, একটা সংখ্যা আছে, তাহলে কি করতে হবে, এখানে আরও আমাদের একটা শূন্য দিয়ে নিতে হতো। তারপরে এই দশমিকটা তখন চলে আসতো এইখানে, ঠিক আছে, অর্থাৎ দশমিক এই যে 081 এরকম হয়ে যেত, ঠিক আছে, তখন সংখ্যাটা। তো আমাদের এখানে দশমিকটা হবে এখানে। ওকে, আর যদি কোনো সংখ্যাকে এই 10, 100 দিয়ে গুণ করা হয়, তাহলে কী করা হয়, সেই ক্ষেত্রে কী হয়, যেমন 81কে যদি আমরা 100 দিয়ে কিংবা 10 দিয়ে কিংবা 1000 দিয়ে গুণ করি, তো 81-র পাশে সেই শূন্যগুলো বসিয়ে দিলেই কিন্তু গুণ হয়ে যায়। যেমন এখানে 81কে 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে কিন্তু 81-এর 100 গুণফলটা হয়ে যাবে। তো এইভাবে শর্টকাট নিয়মগুলো তোমরা কিন্তু জেনে রাখবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই গুণগুলো বা ভাগগুলো করে ফেলতে পারবে। তো এখানে আমাদের উত্তর কী হবে, 0.81 হবে এটা, ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগে দেওয়া আছে, দেখো 1, 2, 3টে সংখ্যা এখানে দেওয়া আছে। বলা হচ্ছে কি একে ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে। তো একে যদি ছোট থেকে বড় হিসাবে সাজায়, এখানে দেখো 1, 2, 3টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে, এদের মধ্যে ছোট কোনটা। প্রথমে দেখো এগুলো সবই কিন্তু দশমিক সংখ্যা, ঠিক আছে, প্রথমে এবং দশমিকের আগে সবগুলোরই আগে কিন্তু শূন্য আছে। এবার আমাদের দেখব দশমিকের পরে সংখ্যা কোনটা বড়, কোনটা সব থেকে ছোটো সেটা দেখবো। তো 2, এটা হচ্ছে 3, এটা 2-এর থেকে 3 বড়, এটা হচ্ছে 0, তো সব থেকে ছোটো কোনটা, 0 সহজে সব থেকে ছোটো। তারপরে এই দুটোর মধ্যে কোনটা ছোটো, 0-এর পরে 2, এটা দশমিকের পরে 2, এটা দশমিকের পরে 3, তাহলে এটা হচ্ছে ছোটো। তার মানে হচ্ছে এটা আমাদের সব থেকে ছোটো, এটা হবে তারপরে ছোটো, এটা হবে সব তারপরে হচ্ছে, ঠিক আছে, তারপরে বড়, সব থেকে বড় হচ্ছে এটা। তো লিখবে যে ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে পাই, প্রথমে হবে 0.06, তারপর 0.22, তারপর 0.38, এটা হবে, ঠিক আছে। এই কথাটা তো আমরা লিখবে যে ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে পাই, এটা লিখবে, তারপরে এই সংখ্যাগুলো লিখে দেবে, ঠিক আছে। তো না লেখার দরকার নেই, এখানে তোমাদের অপশান দেওয়া আছে, শুধুমাত্র অপশানটাকে চুজ করতে বলা হয়েছে, তার জন্য আমরা এখানে লিখিনি, শুধুমাত্র এটা লিখে দেবে তাহলেই হবে। পরের দেখা হচ্ছে 6 টাকা 59 পয়সা সমান এখানে দেওয়া আছে 559 পয়সা, 965 পয়সা, 669 পয়সা। তো 6 টাকা মানে কত, 6 টাকা মানে হচ্ছে 600 পয়সা, আর 6 টাকা মানে 100 টাকা, 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 6 টাকা মানে 600 পয়সা। আর 69 কত হবে, 669 হবে, 600, 6 10 9, 69 পয়সা হবে টোটাল। তাহলে আমাদের সঠিক উত্তরটা দেখো কোনটা আসছে, এই যে 669, এটা হবে, তো আমরা লিখবো 669 পয়সা, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর হচ্ছে ঘয়ের দাগে, একটি রশ্মির প্রান্তবিন্দু 1টি 2টি 3টি না 1টি, তো একটি রশ্মি বলা হয়েছে, ঠিক আছে। রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে 1টি, রশ্মি মানে হচ্ছে এরকম, এটাকে বলা হয় রশ্মি, ঠিক আছে, এটা হচ্ছে রশ্মি।
রশ্মির প্রান্তবিন্দু, এটা হচ্ছে প্রান্তবিন্দু এইটা। এবং এখানে যদি আমরা নাম দিই, ঠিক আছে, এটা হচ্ছে প্রান্তবিন্দু হবে। আর ডান দিকে এই যে এটা কোনো প্রান্তবিন্দু নেই, এখানে এইরকম তীক্ষ্ণ দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা ডান দিকে আমরা যত খুশি আবার এটাকে বাড়াতে পারি, ঠিক আছে। এর প্রান্তবিন্দু হচ্ছে শুধুমাত্র একটা। নেক্সট হচ্ছে অঙ্গর দাগে বরের টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম এর মতো। তো বরের টোপরের আকৃতি কীরকম? শঙ্কুর মতো হয়, ঠিক আছে। এইটা হচ্ছে শঙ্কু, এটাকে বলা হয় শঙ্কু। তো এরকম হচ্ছে বরের টোপর হয়, ঠিক আছে, এরকম বরের টোপর হয়। এটা হচ্ছে শঙ্কু আকৃতির একটা চিত্র। তো নেক্সট পরের প্রশ্ন দেখো, চয়ের দাগে ঘনবস্তুর মাত্রা একটা, দুটি না তিনটে? তো ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিনটি, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা হয়, ঠিক আছে। ঘনবস্তু বলতে এই যে এরকম, যেমন লুডোর ছক্কা যেমন হয়, ঠিক আছে, এরকম এগুলোকে বলা হয় ঘনবস্তু। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি থাকে। এটা এরকম যে চিত্র সেটাকে বলা হয় ঘনবস্তু, যেটার হচ্ছে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। 6 দাগে 3 ডজন ডিম সমান 24, 26 না 36টি? 3 ডজন, 1 ডজন সমান কত? 1 ডজন সমান হচ্ছে 12টি। 3 ডজন সমান কত হবে? 3 ডজন সমান হচ্ছে 12 গুণ 3, 3 12 কত হবে? 3 12 হচ্ছে কত? 3 12 36 হবে। তো এখানে 3 ডজন ডিম সমান কত? 36টা ডিম হবে। তার উত্তর লিখবো আমরা 36টি। বর্গীয় জ দেখে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো লম্ব, ভূমি আর অতিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ সমকোণ। যেমন এই যে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এভাবে আমরা আঁকতে পারি। অর্থাৎ এর যে এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবং এই যে এই বাহু, এটাকে বলা হয়, এটা কি বলা হয়? এটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। আর এই যে এই বাহুটা, এটাকে বলা হয় লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব। আর এই বাহু এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। তাহলে কি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? এই দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম মানে বাহু মানে বড় বাহু। এই যে অতিভুজ, এই বাহুটা সবসময় বড় হয়। আর এই লম্ব আর ভূমি, এই বাহু দুটো কিন্তু অতিভুজের থেকে ছোট হয়। তাহলে আমাদের অতিভুজ এই বাহুটা সবথেকে হচ্ছে বড়, ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 1 × 6 = 6। কয়ের দাগে সরল করার নিয়মকে বলে ড্যাশ নিয়ম। তো সরল করার নিয়মকে বলে, এখানে লিখবে কি? বডমাস, ঠিক আছে, বডমাস। এরপর এখানে 300 + 10 + 8 + 1000কে অঙ্কে লিখলে হবে ড্যাশ। তো এখানে এটাকে অঙ্কে লিখলে কী হবে? এখানে দেখো কত হবে? এখানে এগুলো সবগুলোকে যোগ করে দিলে কত হবে? 1300 আর 10 আর 8 18, তো 1318 হবে এখানে, ঠিক আছে, 1318 এটা হবে। পরেরটা হচ্ছে একটি সরল কোণের মান হলো। তো সরল কোণ মানে কি? সরল মানে হচ্ছে এই যে সরল, ঠিক আছে, এটা হচ্ছে সরল। তো সরল কোণের মান কত? দেখো, এটা যদি আমরা এইভাবে সমান 90 এরকম লম্ব আঁকি, লম্ব আঁকলে মানে কত হয়? এটা কত হয়? 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এদিকে কত? এটাও হচ্ছে কত? এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 কত হবে? পুরোটা যদি আমরা ধরি 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তো সরল কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। এটা বাংলায় লিখতে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি লিখবে? এখানে শূন্যস্থানে লিখবে হচ্ছে 180 ডিগ্রি, ওকে। ঘরের দাগে একটি ঘন্টার কাঁটা 6-এর ঘরে এবং মিনিটের কাঁটা 12-র ঘরে থাকলে কাঁটা দুটির মধ্যে পরস্পর কোণ হয় ড্যাশ ডিগ্রি। এখানে বলা হয়েছে একটি ঘড়ির কাঁটা যেটা, সেটা একটা 6-এর ঘরে, আর মিনিটের কাঁটা রয়েছে কত? 12-র ঘরে, ঠিক আছে। তো দেখো, যদি এরকম একটা ঘড়ির কাঁটা হয়, এখানে থাকে 12-র ঘর, এখানটা থাকে, ঠিক আছে, এখানে থাকে 12-র ঘর। আর 6-এর ঘর হচ্ছে এই যে এখানে 6-এর ঘর থাকে, এখানে 6-এর ঘর থাকে এবং ঘড়ির কাঁটা। তো বলা হয়েছে যে এই যে ঘড়ির কাঁটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটাটা আছে, যেটা 6-এর ঘরে আছে, আর মিনিটের কাঁটা হচ্ছে 12-র ঘরে আছে, এই যে 12-র ঘরে এরকম আছে। তাহলে এদের মধ্যে পরস্পর কোণ কত হবে? কত ডিগ্রি হবে? অর্থাৎ এখানে একটা সরল কোণ উৎপন্ন হচ্ছে। তো অর্থাৎ কত হবে? এখানে 180 সরল কোণ মানে আমরা এর আগেই দেখলাম 180 ডিগ্রি হবে, ঠিক আছে। সুতরাং 180 ডিগ্রি লিখবো আমরা এই শূন্যস্থানে, ওকে। এরপর দেখো অঙ্গর দাগে বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা ড্যাশ। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ কেন্দ্রগামী বৃত্তের এই যে একটা মানে পরিধি বরাবর একটা এই যে বাঁ পাশ থেকে ডান পাশ বা যে কোনো দুটি বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা যায় আর কি, ঠিক আছে, বৃত্তের এ পাশ থেকে ও পাশ, এটাকে বলা হয় কি? বৃত্তের বৃহত্তম জ্যা। এবং বৃহত্তম জ্যাটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস বলি, ঠিক আছে, এটা হচ্ছে কি? বৃত্তের ব্যাস। এবং এই যে যদি আমরা এইভাবে টানি, এগুলোকে বলা হয় কি? বৃত্তের জ্যা বলা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে জ্যা। সেই হিসাবে কিন্তু এটাও হচ্ছে বৃত্তের একটা জ্যা, এবং বৃহত্তম জ্যাটা হচ্ছে কি? বৃত্তের ব্যাস।
তো এখানটায় আমাদের কি লিখতে হবে, শূন্যস্থানে তোমরা লিখবে হচ্ছে ব্যাস। ওকে, ছয়ের দাগে আয়তঘনের ভূমি ত্রিভুজাকার হলে তাকে বলে ড্যাশ। তো আয়তঘনের যদি ভূমিটা ত্রিভুজাকার হয় তাকে কি বলা হয়, প্রিজম বলা হবে। ঠিক আছে, নিচের ভূমি বলতে নিচেটা যখন ত্রিভুজাকার হয় তখন সেটাকে বলা হয় প্রিজম। 3 নম্বর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 5 দশমিক 10 দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে এখানে দেখো 449.46কে স্থানীয় মানে বিস্তার করো। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কী হবে, প্রথমে এটাকে স্থানীয় মানে বিস্তার করে দেবে। 4-এর পর দুটো সংখ্যা আছে তো দুটো শূন্য হবে, তারপর 4-এর পর একটা সংখ্যা আছে একটা শূন্য হবে, তারপর যোগ 9 হবে, তারপর 0.04 আর দশমিক হবে 0.6। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এরপর এখানে ক্ষয়ের দাগে দেওয়া আছে, দেখো এখানে একটা, দুটো ও 3টে সংখ্যা দেওয়া আছে। একে ছোট থেকে বড় হিসেবে সাজাও। আমরা এর আগে একবার করেছিলাম ছোট থেকে বড় হিসেবে সাজানো। তো সেখানে দেখো এখানে প্রথমেই সবগুলোই কিন্তু শূন্য আছে দশমিকের আগে। এবার দশমিকের পর আমরা দেখব কোনটা এখানে ছোট থেকে বড় বলেছে, তো সব থেকে ছোট খুঁজবো। এখানে দশমিক পর 2 আছে, এখানে 7 আছে এবং এখানে 3 আছে, তাহলে বুঝতে পারছি সব থেকে ছোট হচ্ছে এই যে 2, এটা সব থেকে ছোটো। তারপর হচ্ছে 3 আছে, এটা হচ্ছে তারপর ছোটো, আর তারপর হবে এটা। ঠিক আছে, অর্থাৎ এটা সব থেকে ছোটো, তারপর হবে এটা, তারপর হবে এইটা। আমরা লিখবো এই যে 0.207, তারপর 0.72, তারপর 0.700, 0. এটা 372, এটা 273, আর এটা হচ্ছে 732। ঠিক আছে, এইভাবে তোমরা একটু লিখবে এটা, যে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই, লেখার পর এই অংশটুকু লিখে দেবে। ঠিক আছে, গয়ের দাগে রেখাংশ কাকে বলে। তো রেখাংশ কাকে বলে, দেখো রেখা আর রেখাংশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, রেখা আর রেখাংশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। রেখাংশ বলতে রেখার একটা অংশ, এই যে রেখার একটা অংশ। ঠিক আছে, আর যদি আমরা রেখা বলি, রেখা মানে হচ্ছে কিন্তু এইরকম দুদিকেই রেখার আমরা দুদিকে কিন্তু এরকম তীর চিহ্ন দিতে পারি। মানে রেখাকে আবার আমরা ডান দিকে বাঁ দিকে যতটা খুশি কিন্তু বাড়াতে পারি। কিন্তু রেখাংশ বলতে একটা নির্দিষ্ট রেখাংশ, ঠিক আছে, যেটা মাপ থাকবে, যেমন এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করে, যেমন এটা যদি আমরা মাপ দিই 6 সেন্টিমিটার আর কি। ঠিক আছে, সেরকম আমরা মাপ দিলাম, এটা হচ্ছে একটা রেখাংশ। ঠিক আছে, তো রেখাংশ কাকে বলে আমরা কিন্তু লিখবো, যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও 2টি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে। ঠিক আছে, অর্থাৎ এরকম একটা 2টি প্রান্তবিন্দু থাকবে, যেমন এ আর বি। ঠিক আছে, প্রান্তবিন্দু থাকে তাকে রেখাংশ বলে, এবং নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। দৈর্ঘ্য যেমন হচ্ছে 6 সেন্টিমিটার হতে পারে এগুলো। ঠিক আছে, সেটা হচ্ছে রেখাংশ। এরপর ঘয়ের দিকে একটি সরলরেখার চিত্র অঙ্কন করে প্রান্তবিন্দুর সংখ্যা লেখো। তো দেখো এখানে বলা হচ্ছে কি সরল রেখা, এর আগেটা আমরা কি দেখেছিলাম রেখাংশ। এখানে দেখো সরলরেখার চিত্র অঙ্কন করতে বলা হয়। তো সরলরেখার চিত্র হবে এই যে এটা সরলরেখার চিত্র, মানে দুদিকে তীর চিহ্ন থাকবে। একে আমরা বাঁ দিকে বা ডান দিকে আরও যত খুশি বাড়াতে পারি, এর কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই। তো এখানে প্রান্তবিন্দুর সংখ্যা লিখতে বলা হয়েছে, কিন্তু আমরা কি লিখবো, সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, সরল রেখাংশের প্রান্তবিন্দু রয়েছে 2টি। এরপর অঙ্গন দেখে সমকোণী চৌপল কাকে বলে। সমকোণী চৌপল যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব, তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে। ঠিক আছে, এটা তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে, তোমাদের বইতেও রয়েছে। ছয়ের দাগে হচ্ছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা হলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তো এখানে কী দেওয়া আছে আমাদের, দেখো 12 প্যাকেট বিস্কুটের দাম দেওয়া আছে 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত। আমরা কি করব, 12 প্যাকেট এক প্যাকেট বিস্কুটের দাম আমাদের বের করতে হবে। তো এক প্যাকেট বিস্কুটের দাম বের করতে হলে কী করবো আমরা, 12 প্যাকেটের দাম যদি 72 টাকা হয়, তাহলে এক প্যাকেটের দাম কত, 72কে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করব, 1+2, 12 দিয়ে ভাগ করব। তো 6-12 কত হয়, 72 হয়, 6-12 72। ঠিক আছে, তো এটা হচ্ছে মিলে যাচ্ছে, অর্থাৎ এক প্যাকেট বিস্কুটের দাম কত হয়ে গেল 6 টাকা। তাহলে এখানে 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে, তাহলে আমরা এবার কী করবো, এই যে 18কে 6 দিয়ে গুণ করব, 6-8 48, 8 হাতে 4 থাকে, 6কে 6 আর 4 10, 108 টাকা হবে 18 প্যাকেট বিস্কুটের দাম। তো আমরা দেখো এখানে সেটাই করেছি, 72কে প্রথমে 12 দিয়ে ভাগ করতে হবে, গুণ, তারপর 18 দিয়ে গুণ করতে হবে। তো 72কে 12 দিয়ে ভাগ করলে 6 হয়, 6কে 18 দিয়ে গুণ করলে 108 হয়। ঠিক আছে, তো 108 টাকার আমরা উত্তর লিখবো, অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 108 টাকা। ঠিক আছে, এরপর দেখো নেক্সট প্রশ্ন 6-এর দাগে একটি সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। সমবাহু ত্রিভুজ মানে কি, যার হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। এখানে তো আমরা একটা চিত্র অঙ্কন করেছি, যার নাম দিয়েছি এ বি আর সি। এর যে এই বাহু আর এই বাহু 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো এরকম চিত্র তোমরা অঙ্কন করবে।
4 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো 5টি সমস্যার সমাধান করো। এখানে 4 5 20 নম্বর দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 4 নম্বর করে এখানে রয়েছে। পরের দেখা হচ্ছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তো দেখো এখানে জল ও কাদায় মোট ডুবে আছে কতটা? বাঁশটা হচ্ছে 14.9 মিটার লম্বা। এবার এখানে এই বাঁশটার 4.2 মিটার কাদায় আছে আর 3.1 মিটার জলে আছে। তো জলে আর কাদায় কতটা আছে আমরা কি করব, এই 4.2 3.1টা যোগ করব। তাহলে দেখো আমরা সেটাই করেছি, এখানে 4.2 যোগ 3.01 আছে। তো 3.01 যোগ করলে কত হচ্ছে? 7.21 হবে। যোগটা তোমরা নিজেরা করবে। যোগটা কীভাবে করবে দেখো, দশমিক বিন্দুগুলোকে ঠিক করে বসাতে হবে, তবে যোগটা তোমরা করতে পারবে। যেমন 4.2 দেওয়া আছে, এরকম 4.2 লিখবে আর দশমিকের নিচে দশমিক লিখবে। তারপর কী আছে? 0 আছে আর 1 আছে আর বাঁ দিকে দশমিকের বাঁ দিকে আছে 3। এভাবে যোগটা করবে। তাহলে দেখো এখানে যোগ চিহ্ন দিয়ে তো এখানে বসবে 1 আর 2 এখানে বসে গেল, ঠিক আছে। আর এখানে 2 আমরা 2 নামিয়ে দিলাম আর এখানে হচ্ছে 1 হচ্ছে। আর এরপর দেখো 4 আর 3 7, তো 7 দশমিক কত হচ্ছে? এটা 21 হচ্ছে। তো যোগফলটা হবে 7.21। ওকে, তো এরপর আমরা কী লিখবো? জল ও কাদার ওপরে আছে। তো জল আর কাদার ওপরে আছে কতটা? বাঁশটা টোটাল হচ্ছে এত মিটার লম্বা আর জলে আর কাদায় রয়েছে কতটা? জলে আর কাদায় রয়েছে এই অংশটা, তাহলে বাকি অংশটা ওপরে আছে। তাহলে আমরা টোটাল বাঁশ থেকে এই যে জলে আর কাদায় যেটা আছে সেটা বিয়োগ করবো। তো এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেখো বিয়োগটা ওই সেম একইভাবে করবে। এখানে 14.909 লিখবে, দশমিকটা এভাবে দেবে। তারপরে কী আছে দেখো, এখানে হচ্ছে ডান দিকে আছে কত? 21 আছে। তো ডান দিকে লিখবে 21 আর বাঁ দিকে আছে 7, এভাবে বিয়োগ করবে। 9 থেকে যদি 1 বাদ দিকে কত থাকে? 8 থাকে। ওকে, আর উপরে 0 আছে মানে 10 ধরতে পারে। 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 হয়। হাতে 1 থাকে, এখানে দশমিকটা দিয়ে নিলাম। তাদেরকে 8 8 আর 14, 8 আর 6 14, হাতে 1 আছে, 1 মিলে গেল। তো 6 দশমিক কত হচ্ছে? 88 মিটার। তো 6.88 মিটার কী আছে? জল ও কাদার ওপরে আছে বাঁশটা, ঠিক আছে। এটা হচ্ছে উপরে আছে। তো এরপর দেখো পরের প্রশ্ন, পরের দেখে একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী আছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুত আছে। ক্যাম্প চলার 7 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী এলো। এখন ওই খাবার তাদের আর কতদিন চলবে? তো এখানে কি বলা হয়েছে? 225 জন শিক্ষার্থী সেখানে ছিল, ঠিক আছে। এবার কি হয়েছে? 28 দিনের তাদের খাবার আছে। এবার ক্যাম্প চলার 17 দিন পর, 17 দিন কিন্তু এই খাবারটা খেয়েছে 250 জন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। 28 দিনের খাবার ছিল। এবারে এই 17 দিনের খাবার পরে তারা 25 জন নতুন শিক্ষার্থী আরও এলো। তো এই যে 17 দিন পরে কত শিক্ষার্থী হয়ে যাবে? 250 আর 25 75 জন হয়ে যাবে। কিন্তু আমাদের খাবার কত দিনের আছে সেটাকে আমরা বের করব। তো খাবার আর কত দিনের আছে? 250 জনের খাবার আছে। 28 দিনের খাবার ছিল, 17 দিন অলরেডি খেয়ে নিয়েছে। তো 28 থেকে 17 বিয়োগ করব, কত হচ্ছে? 11 দিন। তো 11 দিনের খাবার আর আছে কত জনের? 250 জনের। কিন্তু এখন কি হয়েছে? 25 জন আবার চলে আসলো, তো 275 জন হয়ে গেল। তো যেহেতু 275 জন হয়ে গেল, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেল, তাহলে তাদের এই যে 250 জনের খাবার ছিল 11 দিনের, তাহলে 275 জন যদি সেই খাবারটা খায় তাহলে তো তাদের 11 দিন চলবে না, 11 দিনের কম দিন চলবে তাদের। এবার কতদিন কম চলবে সেটাই কিন্তু আমাদের বের করতে এখানে বলা হয়েছে। তো দেখো আমরা কি করব, এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 250 থেকে 25 জন বেড়ে গেছে, 275 জন হয়ে গেল। এবার 250 জনের খাবার আছে কত দিনের? 11 দিনের খাবার আছে। তাহলে একজনের খাবার আছে কত দিন? এই 250 জনের খাবারটা যদি একজন খায় তাহলে তার 11 দিনে কি শেষ করতে পারবে? অনেক বেশি দিন লাগবে তার এই খাবারটা শেষ করতে। তাহলে কী করব? 11 গুণ 250 করব। 11কে 250 দিয়ে গুণ করলে হচ্ছে 2750 দিন চলবে একজনের। এবার এই খাবারটা যদি 275 জন ছাত্রছাত্রী খায় আর কি, তাহলে তাদের কতদিন চলবে? 275 জনের খাবার আছে, 275 জন যদি খায় এই খাবারটা তার কী হবে? কম দিন চলবে। একজনের যদি এতদিন চলে, সেই খাবারটা 275 জন খেয়ে নিচ্ছে, তাহলে অল্প দিন চলবে। সেক্ষেত্রে আমরা কী করব? একে আমরা কী করব? 275 দিয়ে ভাগ করব। তো 275 দিয়ে ভাগ করলে কত হবে? 10 হবে। এই যে সোজা এটা 200, 2700, এটা হচ্ছে 50, আর সেটাকে ভাগ করতে হবে 200, কত? 7 10 5 75 দিয়ে। ওই 275 আর 275 কাটাকাটি করে 275 রেখে 75, আর একটা পাশে আছে, তো পাশে শূন্যটা পাশে আছে বসিয়ে দিতে হবে। তো 10 দিন, তো 10 দিন চলবে,
ঠিক আছে। তাহলে সেই খাবারটা যদি 275 জন খায় তাহলে কিন্তু তাদের আর কতদিন চলবে, 10 দিন চলবে। তাহলে আমরা লিখবো অতএব এখন ওই খাবারে তাদের আর 10 দিন চলবে। এরপর গয়ের দাগে বলা হচ্ছে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টি পাম্প মেশিন 25 দিনে কত লিটার জল তুলবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে কত, 28,000 লিটার এখানে বলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে 20টি পাম্প মেশিন 25 দিনে কত লিটার জল তুলবে। তাহলে আমরা কি করব, দেখো এরপরে একটি পাম্প মেশিন একদিনে জল তুলতে পারবে কত, 14টি পাম্প মেশিন 200 দিনে এই 28,000 লিটার জল তুলবে। তাহলে যদি একটি পাম্প মেশিন আমরা চালাই কম জল তুলবে, আবার যদি একদিন চালাতে দিলে আরও কম জল তুলবে। তাহলে কি হবে, এই 14 এবং 200 এই দুটি কিন্তু এই 28,000-এর সঙ্গে ভাগ হবে, অর্থাৎ 28,000 তার নিচে 14 গুণ 200 হবে, ঠিক আছে, এত লিটার জল তুলবে। এবার বলা হয়েছে 20টি পাম্প লিটার যদি 125 দিন চালানো হয়, 125 দিনে কত লিটার জল তুলবে, 20টি পাম্প লিটার একদিনের থেকে বেশি জল তুলবে। আবার 125 দিন একদিনে একটি পাম্প লিটার থেকে 20টি পাম্প লিটার বেশি জল তুলবে, এবং একদিনের থেকে 125 দিন যদি জল তুলি তার আরও বেশি তুলবে, অর্থাৎ এই 20 আর 125 কী হবে, এর সঙ্গে কিন্তু গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই অংশটুকু আমরা এখানে লিখেছি, লেখার পরে এই 20 আর 125 এখানে আমরা গুণ দিয়েছি। এবার আমাদের কাটাকুটি করতে হবে। দেখো এখানে যদি আমরা এ একটা শূন্য আর এ একটা শূন্য কেটে দিই, ওপর থেকে এ একটা শূন্য কেটে দিলাম। এবার এই 14 দিয়ে আমরা 28কে কাটছি, 14 দুগুণে 28, আর এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা বসিয়ে দেবো। এবার 2 দিয়ে যদি আমরা 20কে কাটি কত হবে, 10 হবে। তো 10 দুগুণে 20 হয়, ঠিক আছে। সরি, এটা আমরা বাংলা লিখবে, ঠিক আছে, বাংলা লিখলাম। আচ্ছা, তাহলে উপরে থাকছে এখানে 10 থাকছে আর 20 থাকছে, 10 আর 20 এখানে দেখো গুণ করে লেখা হয়েছে 10 20 200 আর হচ্ছে 125, তা গুণ 125। এবার 125কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 250 হয়, 250 হয়। আর এই দুটো শূন্য এখানে আছে, দুটো শূন্য বসিয়ে দেওয়া হয়েছে, তো 25,000 লিটার জল তুলতে পারবে, ঠিক আছে। তো আমরা উত্তর লিখবো অতএব 20টি পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে, ওকে। এরপর ঘয়ের দাগে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, সে 5 টাকায় একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা, সে 5টি জলের বোতল কিনতে চায়, ঠিক আছে, 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। তাহলে আমাদের একটা জলের বোতলের দাম বের করতে হবে, মানে 120 টাকায় 8টি পাওয়া যায়, তাহলে একটার দাম কত হবে, 120কে কী করতে হবে, 8 দিয়ে ভাগ। তো 120কে যদি 8 দিয়ে ভাগ করা হয়, প্রথমে 8 একে 8 যাবে 12কে, তো 8 আর কয় 12, 4 12, হাতে 1 থেকে বাঁয়ে 1 1 মিলে যাচ্ছে। এবার শূন্যটা নামিয়ে দিতে হবে, ঠিক আছে, শূন্যটা নামিয়ে দিলে কত দিয়ে যাবে, এবার 8কে 40কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়, 5 8 40, সুতরাং কত হচ্ছে আমাদের 15 টাকা। তো একটি জলের বোতলের দাম আমরা কত পেলাম, 15 টাকা। এবার সে 5টি জলের বোতলের দাম কিনবে, তাহলে কী করতে হবে, 15 দিয়ে আমরা কী করব, 5কে ভাগ করবো, তো 5কে ভাগ করবো সমান 5 15 কত হবে, 75 টাকা হবে, ঠিক আছে। 75 টাকা, তা সুলেখার কত টাকা লাগবে, 75 টাকা লাগবে। তো দেখো আমরা এখানে করেছি 120কে 8 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দেবো, তারপর 5 দিয়ে গুণ দেবো। 820কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 15 হবে, এখানে আমরা ভাগটা করে দেখে নিই যে 15 হবে, তো 15 গুণ 5, 5 15 75 টাকা। তো আমরা লিখবো অতএব সুলেখার 75 টাকা লাগবে, ঠিক আছে। অঙ্গর দাগে ঘনবস্তু কাকে বলে, একটি ঘনবস্তুর চিত্র অঙ্কন করো। তো ঘনবস্তু কাকে বলে, যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন এটা হচ্ছে দেখো একটি ঘনবস্তু, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এর উচ্চতা, ওকে, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, দেখালাম। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, এটা হচ্ছে একটি ঘনবস্তু। পরের প্রশ্ন 4 দাগে এখানে দেখছে 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিন 2.23 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। তো এখানে কি বলা হয়েছে, প্রথমে এই যে বলা হয়েছে এই 6.285 কিলোমিটার লম্বা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে, মানে 3 দিনে কাজটাকে শেষ করতে হবে, 3 দিনে এই কাজটা এত মিটার লম্বা কাজ শেষ করতে হবে। প্রথম দিনে এই কাজটা হয়েছে এত কিলোমিটার হয়েছে, এবং দ্বিতীয় দিনে এইটা হয়েছে
ঠিক আছে, এত কিলোমিটার হয়েছে, রাস্তা মেরামতের কাজ হয়েছে। এবার তৃতীয় দিনে কতটা হবে, কতটা মেরামত করতে হবে, তাহলে কী করবো আমরা, এই যে প্রথম দিন যে কাজটা হয়েছে আর দ্বিতীয় দিন যে কাজটা হয়েছে এই কাজ দুটো যোগ করতে হবে। যোগ করার পর মোট যে কাজটা আমাদের করতে হবে তার সঙ্গে বিয়োগ করে দেবো, তাহলে তৃতীয় দিন কতটা করতে হবে আমাদের কাজ সেটা বেরিয়ে যাবে। তো সেটাই আমরা করছি। দেখো এই যে এটা হচ্ছে টোটাল কাজ, টোটাল কাজটা থেকে আমরা বিয়োগ করব কোনটা, প্রথম দিনের কাজটা আর দ্বিতীয় দিনের কাজটা। তো প্রথম দিন আর দ্বিতীয় দিনের কাজটা আমাদের যোগ করতে হবে। তো 1.371 থেকে 2.13123টাকে যোগ করবে। তো যোগ করার নিয়ম, আগে দশমিকে তাহলে দশমিকটা বসিয়ে দেবে, তারপর দশমিক পর কী আছে এখানে 1 2 3, যে 1 2 3 আর দশমিকের বাঁ দিকে আছে 2। এবার এটাকে যোগ করবে। তো 7 আর 3 কত হচ্ছে 10, 10-এর 0 হবে, হাতে 1, 2 এর আগে 3, 3 এর আগে হচ্ছে 4, এখানে 3 এর আগে হচ্ছে 4, দশমিকটা এখানে বসে যাবে, তারপরে হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, তো 3.44 হবে। ঠিক আছে, তো 3.44 বা 3.44 440 এটা, এর সঙ্গে এবার এটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে 3.44 হয়েছে, দশমিকের পরে কিন্তু শূন্য দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, শূন্য দিতে লাগে না। তো এটা হচ্ছে 3.44 হলো। ঠিক আছে, এবার কি করব, এর সঙ্গে আমাদের এটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার নিয়মও একই, এই দশমিকে তোলা আমি তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছি, তার জন্য তোমরা কিন্তু নিজেরাও কিন্তু এখানে করবে না, বিয়োগটা কিন্তু পাশে তোমরা করবে। ঠিক আছে, পাশে করে দেখে নেবে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য এখানে দেখিয়ে দিচ্ছি আর কি, জাস্ট এখানে দেখাচ্ছি। দশমিকটা এখানে দেবে, তারপর এখানে 4 হবে আর এখানে 4 হবে। ঠিক আছে, আর ঠিক আছে, তারপরে এখানে শূন্য তোমরা দিয়ে নিতে পারো, না দিলেও চলবে। আর বাঁ দিকে কী আছে, 3 আছে। ঠিক আছে, এইভাবে বসিয়ে এটাকে বিয়োগ করবে। বিয়োগ করলে দেখো প্রথমে আমরা এখানে 5টা নামিয়ে দিচ্ছি, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, আর এখানে উপরে 2 আছে মানে 12 ধরবো। ঠিক আছে, তো 4 আর কয় 12, 8 12, হাতে 1 থাকে, দশমিকটা এখানে নামিয়ে দিলাম, 3 এর আগে 4, 4 আর 2 6, তো কত হচ্ছে এটা 2.845 হবে। তো 2 দশমিক, দেখো এখানে 2.845 আমরা লিখেছি। তো আমরা লিখব অতএব তৃতীয় দিনে হচ্ছে 1 মিনিট, তৃতীয় দিনে দেখো 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। ঠিক আছে, এইভাবে সমাধান করবে। 5-এর দাগের প্রশ্ন কী দেওয়া আছে, একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ চিহ্নিত করো। তো বৃত্ত তোমরা কম্পাসের মধ্যে রুল বসিয়ে, যেমন বৃত্ত প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তোমরা এরকম বৃত্ত অঙ্কন করবে, এবং এরপর কী করতে হবে, এর কোনটা ব্যাস কোনটা কেন্দ্র সেগুলো লিখতে হবে। যেমন এটা, এই যে কেন্দ্রগামী যে সরলরেখাটা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, সেটাকে বলা হয় বৃত্তের ব্যাস। ঠিক আছে, এবং এটা হচ্ছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এবং যেখানে তোমরা কম্পাসের কাঁটাটা বসিয়েছো সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এবং এই যে এই চাপটা, এটাকে বলা হয় কি বৃত্তের পরিধি, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। তো এই অংশগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে, সেগুলো আমরা চিহ্নিত করে দিলাম। তো আজকে আমরা তোমাদের দেখো ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের গণিত বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অর্থাৎ অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো এটা আমরা 3 নম্বর সেট তোমাদের দিলাম, এরপর আরও 2-1টি সেট দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা সাধারণত এর মধ্যে থেকেই প্রশ্ন বা অঙ্কগুলো তোমরা কমন পাচ্ছ। তবে যে কোনো একটা সেট যদি তোমরা পড়ে রাখো এবং যে ভাবো যে এর মধ্যে থেকে সব প্রশ্ন পরীক্ষায় আমরা পেয়ে যাবো, তো সেটা কিন্তু তোমরা পাবে না। হয়তো একটা সেট থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু কমন পাবে, কিন্তু সব প্রশ্ন পাবে না। তাই বলছি যতগুলো সেট আমরা দেবো, যদি সবগুলো তোমরা প্র্যাকটিস করে রাখো, তাহলে আশা করছি তার মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় পেয়ে যাবে। আর এর পিডিএফগুলো যদি তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু থাকবে এর পিডিএফগুলোকে ডাউনলোডও করে নিতে পারবে তোমরা নিজেদের ফোনে। ঠিক আছে, আর যদি আমাদের চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং তো চলো আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।